নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসের তৃতীয় পরিচ্ছদের তৃতীয় এবং চতুর্থ পর্ব। কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল, যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়িয়াছিল, তারপর হইতেই ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনে না, চৈত্রে না, বৈশাখে না। সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনই নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বলিলে এই বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝানো যাইবে না। উত্তরে আজামাবাদ হইতে দক্ষিণে কিষণপুর, পূর্বে ফুলকিয়া বৈহার ও লবটুলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গল মহালের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল, সব গেল শুকাইয়া। কুয়া খুঁড়িলে জল পাওয়া যায় না। যদি বা বালির উনুই হইতে কিছু কিছু জল ওঠে, ছোট এক বালতি জল কুয়ায় জমিতে 1 ঘণ্টার ওপর সময় লাগে। চারিধারে হাহাকার পড়িয়া গিয়াছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা। সে আমাদের মহালের পূর্বতম প্রান্ত হইতে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তাহার উপল ঢাকা চরণ চিহ্ন বিদ্যমান। বালি খুঁড়িলে যে জলটুকু পাওয়া যায়, তাহারই লোভে কত দূরে গ্রাম হইতে মেয়েরা কলসি লইয়া আসে ও সারা দুপুর বালিকাদা ছানিয়া আধ কলসিটা ঘোলা জল লইয়া বাড়ি ফেরে। কিন্তু পাহাড়ি নদী, স্থানীয় নাম মিছি নদী, আমাদের কোনো কাজে আসে না, কারণ আমাদের মহাল হইতে বহু দূরে। কাছারিতেও কোনো বড় ইদারা নাই। ছোট যে বালির পাতকুয়াটি আছে, তাহা হইতে পানীয় জলের সংস্থান হওয়ায় বিষম সমস্যার কথা দাঁড়াইল। 3 বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘুরিয়া যায়। দুপুরে বাহিরে দাঁড়াইয়া তাম্রাভ অগ্নিবর্ষী আকাশ ও অর্ধশুষ্ক বন ঝাউ ও লম্বা ঘাসের বন দেখিতে ভয় করে। চারিধার যেন দাউ দাউ করিয়া জ্বলিতেছে। মাঝে মাঝে আগুনের হলকার মতো তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসাইয়া বহিতেছে। সূর্যের এ রূপ, দ্বিপ্রহরে রৌদ্রের এ ভয়ানক রুদ্র রূপ কখনো দেখি নাই, কল্পনাও করি নাই। একদিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয়। এসব দেশে চৈত্র বৈশাখ মাস পশ্চিমে বাতাসের সময়। কাছারি হইতে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলি রাশির আড়ালে ঢাকিয়া যায়। অর্ধেক দিন রামধনিয়া টহলদার আসিয়া জানায়, কুয়ামে পানি নেই হ্যাঁ হুজুর। কোনো কোনো দিন ঘণ্টাখানেক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভেতর হইতে আধ বালতির তরল কর্দম স্নানের জন্য আমার সামনে আনিয়া ধরে। সে ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পেছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়াইয়া আছি। হঠাৎ চারিধারে চাহিয়া মনে হইল, দুপুরের এমন চেহারা কখনো দেখি তো নাই। এ জায়গা হইতে চলিয়া গেলে আর কোথাও দেখিবও না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের খড়রৌদ্র ভরা দুপুর দেখিয়াছি, কিন্তু এ রুদ্রমূর্তি তাহার নাই। এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল। সূর্যের দিকে চাহিয়া দেখিলাম একটা বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে। জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাসযুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়িতেছে। তারই ধু ধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহার ও লোধাইটোলার তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া প্রতি তৃণপত্রের শিরা উপশিরার সব রসটুকু শুকাইয়া ঝামা করিয়া দিক দিগন্ত ঝলসাইয়া পুড়াইয়া শুরু করিয়াছে
ধ্বংসের এক তাণ্ডব লীলা। চাহিয়া দেখিলাম দূরে দূরে প্রান্তরের সর্বত্র কম্পমান তাপতরঙ্গ ও তাহার ওধারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা। গ্রীষ্ম দুপুরে কখনো এখানে আকাশ নীল দেখিলাম না, তাম্রাভ, কটা, শূন্য, একটি চিল শকুনিও নাই। পাখির দল দেশ ছাড়িয়া পালাইয়াছে। কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরের। খড় উত্তাপকে অগ্রাহ্য করিয়া সেই হরিতকি তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ। সাহারা দেখি নাই, সোয়েনহেডিনের বিখ্যাত টাকলামাকান মরুভূমি দেখি নাই, গোবি দেখি নাই, কিন্তু এখানে মধ্যাহ্নের এই রুদ্র ভৈরব রূপের মধ্যে সেসব স্থানের অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল। কাছারি হইতে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাতে গত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম। খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারে শুকাইয়া যায় নাই, কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় নাই। প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই। দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুড়িয়া পুনরায় তীরে উত্তীর্ণ হইবার আশা বড়ই কম। আরেকটি কারণে এই যে জলটা খুব ভালো নয়, স্নান বা পানের আদৌ উপযুক্ত নয়। জলের সঙ্গে কী জিনিস মেশানো আছে জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশের উঁচু বালিয়াড়ি ও বন ঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হইয়াছি। পেছনে গ্র্যান্ড সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল। কাছারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই। যত কাদা হোক, ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল। কুণ্ডির চারিধারে কাদার উপর 8-10টা ছোট বড় সাপ, অন্যদিকে 3টা প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে। সাপগুলি প্রত্যেকটা বিষাক্ত, করাত ও শঙ্খচিতি শ্রেণীর, যাহা এ দেশে সাধারণত দেখা যায়। মহিষ দেখে মনে হইল এ ধরনের মহিষ আমি আর কখনো দেখি নাই। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লম্বা লোম, বিপুল শরীর, কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথার নাই। তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না। ভাবিলাম চোরির খাজনা ফাঁকি দিবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করিয়া থাকিবে। কাছারির কাছাকাছি আসিয়াছি, মুনেশ্বর সিং চাকলাদারের সহিত দেখা। তাহাকে কথাটা বলিতেই সে চমকিয়া উঠিল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর, হনুমানজি খুব বাঁচিয়া দিয়েছে রাজ। ও পোষা ভৈঁস নয়, ও হলো আড়ন, বুনো ভৈঁস হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। ও অঞ্চলে কোথাও জল নেই তো, জল কষ্টে পড়ে এসেছে। কাছারিতে কথাটা তখনই রাষ্ট্র হইয়া গেল। সকলেই এক বাক্যে বলিল, উফ হুজুর, খুব বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেতে পারে, বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নেই। আর এই সন্ধ্যাবেলা ওই নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করত, ঘোড়া ছুটিয়ে বাঁচতে পারতেন না হুজুর। তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট্ট কুণ্ডিটার বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল, রৌদ্রের ক্রমোদ্বর্ধমান প্রখরতায় দিক দিগন্তের দাবদাহ যত প্রচণ্ড হইয়া উঠিতে লাগিল, খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খাইতে দেখিয়াছে, বন মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে। নীল গাই ও বুনো শুয়োর তো আছেই, কারণ শেষের 2 প্রকার জানোয়ার এই জঙ্গলে অত্যন্ত বেশি। আমি নিজে আর একদিন জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করিয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে 3-4 জন সিপাহী ছিল, 2-3টি বন্দুকও ছিল। সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয়। তাহা বুঝিতে হইলে কল্পনার দৃষ্টি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময় রাত্রি
ও বিস্তীর্ণ বনপ্রান্তরের। আরও কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার। অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতা কল্পনা করা অসম্ভব। উষ্ণ বাতাস অর্ধশুষ্ক কাশ ডাঁটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছে। লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিক বিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে দুটি নীল গাই, অন্যদিকে দুটি হায়না। নীল গাই দুটি একবার হায়নাদের দিকে চাহিতেছে, হায়নারা একবার নীল গাই দুটির দিকে চাহিতেছে। আর দুদলের মাঝখানে 2-3 মাস বয়সের এক ছোট নীল গাইয়ের বাচ্চা। অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই। দেখিয়া পিপাসার্ত বন্য জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার প্রবৃত্তি হইল না। এদিকে বৈশাখও কাটিয়া গেল, কোথাও এক ফোঁটা জল নাই। আরও এক বিপদ দেখা দিল। এই সুবিস্তীর্ণ বনপ্রান্তরের মাঝে মাঝে লোকে দিক হারাইয়া আগেও পথ ভুলিয়া যাইত। এখন এইসব পথহারা পথিকদের জলাভাবে প্রাণ হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল। কারণ ফুলকিয়া বৈহার হইতে গ্র্যান্ড সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দু জল নাই। এক আধটা শুষ্কপ্রায় কুণ্ডি যেখানে আছে, অনভিজ্ঞ দিকভ্রান্ত পথিকদের পক্ষে সেসব খুঁজিয়া পাওয়া সহজ নয়। একদিনের ঘটনা বলি। সেদিন বেলা 4টার সময় অত্যন্ত গরমে কাজে মন বসাইতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি। এমন সময় রামবীর সিং আসিয়া এত্তেলা করিল, কাছারির পশ্চিম দিকে উঁচু ডাঙার উপরে একজন কে অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে। সে হাত পা নাড়িয়া দূর হইতে কি যেন বলিতেছে। বাহিরে গিয়া দেখলাম সত্যই দূরের ডাঙাটার উপরে কে একজন দাঁড়াইয়া। মনে হইল মাতালের মতো টলিতে টলিতে এদিকেই আসিতেছে। কাছারি শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া আমি 2জন সিপাহী পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনিতে। লোকটাকে যখন আনা হইল দেখলাম তাহার গায়ে কোনো জামা নাই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি, চেহারা ভালো, রং গৌরবর্ণ, কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ। গালের 2 কষ বাহিয়া ফেনা বাহির হইতেছে, চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। আমার ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল, তাই দেখিয়া সে পাগলের মতো ছুটিয়া বালতির দিকে গেল। মুনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তাড়াতাড়ি বালতি সরাইয়া লইল। তাহার পর তাহাকে বসাইয়া হাঁ করাইয়া দেখা গেল জিভ ফুলিয়া বিভৎস ব্যাপার হইয়াছে। অতি কষ্টে জিভটা মুখের এক পাশে সরাইয়া একটু একটু করিয়া তাহার মুখে জল দিতে দিতে আধ ঘণ্টা পরে লোকটা কথঞ্চিত সুস্থ হইল। কাছারিতে লেবু ছিল, লেবুর রস ও গরম জল 1 গ্লাস তাহাকে খাইতে দিলাম। ক্রমে ঘণ্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। শুনিলাম তার বাড়ি পাটনা। গালার চাষ করিবার উদ্দেশ্যে সে এ অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করিতে পূর্ণিয়া হইতে রওনা হইয়াছে আজ 2 দিন পূর্বে। তারপর দুপুরের সময় আমাদের মহালে ঢুকিয়াছে এবং একটু পরে দিকভ্রান্ত হইয়া পড়িয়াছে। কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সহজ, বিশেষত বিদেশি লোকের পক্ষে। কালকার ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমে বাতাসের দমকার মধ্যে সারা বৈকাল ঘুরিয়াছে, কোথাও এক ফোঁটা জল পায় নাই, একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই। রাত্রে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় শুইয়াছিল। আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে। মাথা ঠান্ডা রাখিলে সূর্য দেখিয়া দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না, অন্তত পূর্ণিয়ায়ও ফিরিয়া যাইতে পারিত। কিন্তু ভয় দিশাহারা হইয়া একবার এদিক একবার ওদিক ছুটাছুটি করিয়াছে আজ সারা দুপুর। তাহার ওপর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টা করিয়াছে। কোথায় লোক? ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গল যেদিকে, সেই দিক হইতে লবটলিয়া পর্যন্ত 10-12 বর্গমাইল ব্যাপী বনপ্রান্ত সম্পূর্ণ জনমানব শূন্য। সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে তাহার চিৎকার কেহ শোনে নাই। আরও তাহার আতঙ্ক হইবার কারণ সে ভাবিয়াছিল
তাহাকে জঙ্গলের মধ্যে জিন পড়িতে পাইয়াছে, মারিয়া না ফেলিয়া ছাড়িবে না। তাহার গায়ে একটা জামা ছিল, কিন্তু আজ অসহ্য পিপাসায় দুপুরের পরে এমন গা জ্বলুনি শুরু হইয়াছিল যে জামাটা খুলিয়া ফেলিয়া কোথায় ফেলিয়া দিয়াছে। এ অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারির হনুমানের ধ্বজার লাল নিশানটা দূর হইতে তাহার চোখে না পড়িলে লোকটা আজ বেঘরে মারা পড়িত। একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম নৈরিত কোণে মাইলখানেক দূরে জঙ্গলে ভয়াবহ আগুন লাগিয়াছে এবং আগুন কাছারির দিকে অগ্রসর হইয়া আসিতেছে। সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখলাম প্রচুর ধূমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লকলক করিয়া বহুদূর আকাশে উঠিতেছে। সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস, লম্বা লম্বা ঘাস ও বনঝাউয়ের জঙ্গল সূর্যতাপে অর্ধশুষ্ক হইয়া বারুদের মতো হইয়া আছে। এক এক স্ফুলিঙ্গ পড়িবা মাত্র গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে। সেদিকে যতদূর দৃষ্টি যায় ঘন নীল বর্ণ ধূমরাশি ও অগ্নিশিখা আর চটপট শব্দ। ঝড়ের মুখে পশ্চিমে হইতে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাকগাড়ির বেগে ছুটিয়া আসিতেছে আমাদের কয়খানা খড়ের বাংলোর দিকে। সকলেরই মুখ শুকাইয়া গেল। এখানে থাকিলে আপাতত বেড়া আগুনে ঝলসাইয়া মরিতে হয়, দাবানাল তো আসিয়া পড়িল। ভাবিবার সময় নাই। কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ সর্বস্ব মজুদ। এ বাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই। এসব তো যায়। সিপাহীরা শুষ্ক মুখে ভীত কণ্ঠে বলিল, আগ তো আগেল হুজুর। বললাম, সব জিনিস বার করো, সরকারি তহবিল ও কাগজপত্র আগে। জনকতক লোক লাগিয়া গেল আগুন ও কাছারির মধ্যে যে জঙ্গল পড়ে তাহারই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করিতে। জঙ্গলের মধ্যে বাথান হইতে আগুন দেখিয়া বাথানওয়ালা চোরির প্রজা 2-10 জন ছুটিয়া আসিল কাছারি রক্ষা করিতে। কারণ পশ্চিমা বাতাসের বেগ দেখিয়া তাহারা বুঝিতে পারিয়াছে কাছারি ঘোর বিপন্ন। কি অদ্ভুত দৃশ্য! জঙ্গল ভাঙিয়া ছিঁড়িয়া ছুটিয়া পশ্চিম হইতে পূর্ব দিকে নীল গাইয়ের দল প্রাণ ভয়ে দৌড়াইতেছে, শিয়াল দৌড়াইতেছে, কান উঁচু করিয়া খরগোশ দৌড়াইতেছে। একদল বন্য শুকুর তো ছানাপোনা লইয়া কাছারির উঠান দিয়াই দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থায় ছুটিয়া গেল। এ অঞ্চলের বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে। এক ঝাঁক বনটিয়া মাথার উপর দিয়া সোঁ করিয়া উড়িয়া পালাইল। পেছনে পেছনে একটা বড় ঝাঁক লাল হাঁস, আবার এক ঝাঁক বনটিয়া, গোটা কতক শিল্লি। রামবীর সিং চাকলাদার অবাক হইয়া বলিল, পানি কাহা নেই ছে? আরে এ লাল হাঁস কা জেরা কাহা সে আয়া ভাই রামলগন? গোষ্ঠ মুহুরি বিরক্ত হইয়া বলল, আহ বাপু রাখ, এখন প্রাণ নিয়ে টানাটানি। লাল হাঁস কোথা থেকে এলো তার কৈফিয়তে কী দরকার? আগুন 20 মিনিটের মধ্যে আসিয়া পড়িল। তারপরে 10-15 জন লোক মিলিয়া প্রায় ঘণ্টা খানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ! জল কোথাও নাই, আধকাচা গাছের ডাল ও বালি এইমাত্র অস্ত্র। সকলের মুখ চোখ আগুনের ও রৌদ্রের তাপে দৈত্যের মতো বিভীষণ হইয়া উঠিয়াছে। সর্বাঙ্গে ছাই ও কালি, হাতের শিরা ফুলিয়া উঠিয়াছে। অনেকেরই গায়ে হাতে ফোসকা। এদিকে কাছারির সব জিনিসপত্র, বাক্স, খাট, দেরাজ, আলমারি তখনও টানাটানি করিয়া বাহির করিয়া বিশৃঙ্খলভাবে উঠানে ফেলা হইতেছে। কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে? মুহুরীবাবুকে বলিলাম, ক্যাশ আপনার জিম্মায় রাখুন, আর দলিলের বাক্সটা। কাছারির উঠান ও পরিষ্কৃত স্থানে বাধা পাইয়া আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ বাহিয়া নিমেষের মধ্যে পূর্বমুখে ছুটিল। কাছারিটা কোনো ক্রমে রক্ষা পাইয়া গেল এ যাত্রা। জিনিসপত্র আবার ঘরে তোলা হইল, কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করিয়া লোল জিহুব্বা প্রলয়ঙ্করী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জ্বলিতে সকালের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়া পৌঁছিল। 2-3 দিন পরে খবর পাওয়া গেল কারো ও কুশি নদীর তীরবর্তী কর্দমে 8-10টা বন্য মহিষ, 2টি চিতাবাঘ, কয়েকটি নীলগাই হাবড়ে পড়িয়া পুঁতিয়া রহিয়াছে।
ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয় নদীর ধার দিয়া ছুটিতে ছুটিতে হাবড়ে পড়িয়া গিয়াছে। যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশি ও কারো নদী প্রায় 8-9 মাইল দূরে।